আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর ভোজন দক্ষিণা। আমাদের বাস্তুত ভাই অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড ডকে উঠবার পর কিছুদিন পরেই আবার আমাদের মাথায় ব্যবসার ফন্দি গজিয়ে উঠল। এবারকার বুদ্ধিটা ভোলানাথের, কিন্তু এরকম ব্যাককেলে বুদ্ধি আর হয় না। বলতে আমি বাধ্য, সেই বাসের কারবারের চেয়েও ঢের বেশি অবাস্তব। আমি বললাম, ব্যবসা তো করবি, কিন্তু তার মূলধন কই? টাকা করি সব তো সেই বাসের ব্যবসাতেই খোয়াতে হয়েছে আমাদের। ভোলানাথ বলছিল, আমাদের এক মাস্তুতো ঠাকুরদা। কি বললি? কি রকমের ঠাকুরদা? শৈলেশ জিজ্ঞেস করল। আমার মাসির বাবা আর কি। সে তো তোর মারও বাবারে, দাদামশাই বল। ওই হলো। তা তিনি বার্মা মুলুকে টিকের ব্যবসাতে বিস্তর টাকা কামিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে মানে এই কলকাতাতেই আহিরিটোলায় তার পৈতৃক বাড়ি আছে, সেখানেই উঠেছেন তিনি। টিকের ব্যবসায় বড়লোক? অবাক হয় শৈলেশ। ঠিক বলেছিস, আমিও কম অবাক হইনি। সত্যি না তো কি, বার্মায় গিয়ে টিকের ব্যবসায় বহুত লোক ধনকুবের হয়ে গেছে, কে না জানি। আমি বললাম, ব্যবসায় টিকে থাকাই শক্ত ব্যাপার। দেখলি না, টেকা দূরে থাক, দাঁড়াতেই পারলাম না আমরা। এ বাসের ব্যবসা নয় রে ভাই, টিকের ব্যবসা বলছি নে, ভোলানাথ বললে। আমার বিশ্বাস হতে চায় না। টিকে তামাকের ব্যবসায় বড়লোক? তবে হ্যাঁ, ব্যবসায় টিকে থাকতে পারলে হতে পারে, সব ব্যবসাতেই হওয়া যায় হয়তো। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলি। কিন্তু টিকতেই দেয় না যে। আরে দূর, তামাক টিকের ব্যবসা কেন হবে? যে টিকে দিয়ে হাম বসন্ত আটকায় তাও না। আর পণ্ডিত মশাই শ্লোক ঝেড়ে টিকা লেখো বলে যে ব্যাখ্যা করতে দেন, তার কথাও আমি বলছি না। এ হচ্ছে আসল টিকের ব্যবসা। আসলটি কে? ব্যক্ত করো বৎস, বিস্তৃত বিবরণ সহ। টিক হচ্ছে এক রকমের কাঠ, খালি বার্মা মুলুকে মেলে। কাঠ? তাই বল। তা আকাঠের মতন অমন টিকটিক করছিস কেন তখন থেকে? আমি বললাম। ঠিকই বলছি, বলল ভোলানাথ। আর এটাও জানি যে তার থেকে দামি দামি আসবাবপত্র বানায়। টিকউডের ফার্নিচারের দাম সবচেয়ে বেশি। টিকের জিনিস ঢের বেশি দিন টিকে থাকে বলেই ওই কাঠের নাম টিক হয়েছে কিনা তা আমি বলতে পারবো না। তা তোর দাদুর টিকের সঙ্গে তামাকের সম্পর্ক নেই তা বুঝলাম, কিন্তু আমাদের কি সম্পর্ক তা তো সঠিক বুঝতে পারছি না দাদা, শৈলেশ বলল। দাদুর নিজের ছেলেপুলে বলতে কেউ নেই, আছে কেবল অগাধ টাকা। লোকটা কী ধরনের জানিস? সেই যে মারা গেলে কাগজে ছবি ছেপে বেরোয় আর লেখা থাকে ওর খুব দান ধ্যান ছিল, যেমন পরোপকারী তেমনি দাতা, দেশিতৈষী মহাপুরুষ, কত লোককে কত পরিবারকে গোপনে তিনি নিয়মিত অর্থ সাহায্য করতেন, এসব লেখে না? সে মারা যাবার পর জানা যায়, জ্যান্ত থাকতে টের পায় না কেউ। আমি প্রকাশ করি, এখানে জ্যান্ত থাকতেই জানা যাচ্ছে। জলজ্যান্ত দৃষ্টান্ত আমার দাদু। তিনি চান বাঙালির ছেলেরা ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে খাড়া হোক সবাই। তিনি নিজে যেমনটি দাঁড়িয়েছেন, সেই জন্যে কেউ গিয়ে ব্যবসার জন্যে তার কাছে টাকা চাইলে তখনই তিনি মূলধন দিয়ে সাহায্য করেন, এমনিতেই। বলিস কি রে? তবে আর বলছি কি, আমার এক মামাতো ভাই ব্যবসা করবে বলে বেশ কিছু টাকা বাগিয়ে এনেছে তার কাছ থেকে। কাঠের ব্যবসা? না, কাঠ নয়, কাটলেটের। বলছে যে বিক্রি না হয় নাই হবে, নিজেই খেয়ে কাটিয়ে দেবে সব পয়সা দিয়ে। এ জন্মে আর কাটলেট কিনে খেতে হবে না তাকে। ব্যবসাটা মন্দ নয় কিন্তু। সে বুঝি কাটলেট খায় খুব? কাটলেট খেয়েই কাটায়? শৈলেশ জানতে চায়। কাটলেটের ব্যবসা করেছে বুঝি? কোথায় করেছে? তার সেই দোকানটা কোথায় রে? সঙ্গে সঙ্গেই আমার সোৎসাহ প্রশ্ন। কাটলেট না কচু,
সিনেমা দেখেই ফুঁকে দিচ্ছে টাকাটা। কেবল রোজ 4টে করে দিলখোশ কেবিনের কাটলেট কিনে নিজের দোকানের বলে পাঠিয়ে দেয় দাদুকে। দাদু ভারী খুশি, বলছে যে কলকাতায় ভিন্ন ভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলতে আরও আরও টাকা সাহায্য করবে তাকে। ভারী কাঠচোট তো। না না, তোর দাদুকে বলছি না, তোর ওই মাস্তুতো ভাইটা। মাস্তুতো নয়, মামাতো ভাই। মাস্তুতো বলে অপমান করছিস আমায়? ভোলানাথের গোসা হয়। ওই হলো, মাসির গোপ বেরুলেই তো মামা। আমি এই বলে ওকে সান্ত্বনা দিই। তাহলে তুই যাচ্ছিস নে কেন? তুই গেলে তো অনেক বেশি টাকা পাবি, তোর দাদু যখন বলছিস। শৈলেশ শুধায়। না, আমি গেলে হবে না। আমি তার আপন খুড়তুতো মেয়ের ছেলে যে। বলছি না যে লোকটা ভারী পরোপকারী, পরের উপকার করে, নিজের লোকের জন্য কিছু করে না। নাতিরা বৃহৎ হোক চান না বুঝি? তাদের নাতি বৃহৎ থাকাটাই তিনি পছন্দ করেন। আমি বলে উঠলাম, তুই বরং যা। ভোলা আমায় বাতলায়, তুই তো দাদুর কেউ নস যাকে বলে কাকস্য পরিবেদনা। তুই গেলে ঠিক দেবে। কিন্তু কি ব্যবসার কথা বলবো বলতো? যা মাথায় খেলে, যা তখন মনে আসে। ব্যবসার নাম শুনলেই দাদু অজ্ঞান। টাকা তো দেয়, খাওয়ায়ও আবার, খুব খাওয়ায়। বলল আমার মামাতো ভাই, কেউ কিছু খেলে খুব নাকি খুশি হয়, খুশি হয়ে তখনই টাকা দেয়। বলিস কি রে? বলে জিভের জল টানি। সে কথা বলতে হয় আগে। সেদিন বিকেলেই বেরিয়ে পড়লাম ভোলানাথের দাদুর দিশায়। ততটা টাকার লোভে নয়, যতটা ভালো মন্দ চাখার লালসায়। সত্যি বলতে কি, চমচম, ছানার গজা, ল্যাংচা, পান্তুয়া, লেডিকেনি, দরবেশ, সোনপাপড়ি, সন্দেশ, রাজভোগ, মতিচুর, তারাই আমায় মুক্তারামের মুক্ত আরাম ছেড়ে অতি দূর আহিরি টোলায় টেনে নিয়ে গেল। কান ধরে হিড়ির করে। নাম্বার খুঁজে বাড়ি বার করতেও দেরি হলো না খুব। বিরাট বাড়ি, অবারিত দ্বার। সোজা উপরে উঠে গেলাম। দোতলার সামনে ঘরে সম্যদর্শন বয়স্ক এক ভদ্রলোককে সোফায় বসে থাকতে দেখলাম। আমাকে দেখে তিনি শুধলেন, কে তুমি? আগে আমি ভোলানাথের মামাতো ভাই, আপনার নাতি শ্রীমান ভোলানাথ। ও, তা ভোলানাথ তো ঠিক আমার আপন নাতি নয়। মানে আমি বলছিলাম কি রে, ঠিক পৈতৃক নাতি নয় আমার। পৈতৃক নাতি? পৈতৃক সম্পত্তি হয় আমি জানতাম, পৈতৃক নাতি হয় আমার জানা ছিল না। পৈতৃক নাতি মানে বাবা আমার বিয়ে দিয়ে গেলে নিজের বউয়ের মেয়ের ছেলে হলে যাকে বলা যেত। আমি তো বিয়ে থা না করেই রেঙ্গুনে পালিয়ে গেছিলাম যৌবনে ব্যবসা ফাঁদতে। তা ভোলানাথ হচ্ছে আমার খুড়তুতো ভাইয়ের শালির ছেলে। তাহলে অবশ্যই তাকে সহোদর নাতি সত্যিই বলা যায় না, সায় দিতে হয় আমায়। তাই বলছিলাম, তুমি ভোলানাথের কি রকমের মামাতো ভাই? আমি 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 আমতা আমতা করি। আমার আমিত্ব আমায় ছাপিয়ে উঠে আত্মপ্রকাশের বাধা হয়ে দাঁড়ায়। সেদিন ভোলানাথের এক মামাতো ভাই এসেছিল, রাখহরি না কি নাম যেন বলল সেই ভোলানাথের একমাত্র মামাতো ভাই। আবার তুমিও বলছো। আগে একটু ভুল হয়েছে, শুধরে নি আমি নই, ভোলানাথই হচ্ছে আমার মামাতো ভাই। গুলিয়ে ফেলেছিলাম আমি হচ্ছি ওর পিস্তুতো ভাই। তাই বলো। শুনে তিনি ঠান্ডা হন, যেন মনের শান্তি খুঁজে পেলেন তিনি। তোমার নামটি কি? আগে আমার নাম ঠাকুরহরি।
মামাতো আর পিস্তুতো দুই ভাইয়ের নামের দুটো পিস মিলিয়ে আমি বিশ্বাসযোগ্য করে নিই। আমার খুড়তুতোরা আশ্চর্য, তা ভাইয়ের বংশে তো দেখছি হরি নামের ছড়াছড়ি, তার নামও ছিল আবার রামহরি। বলে তিনি আরামের নিঃশ্বাস ফেললেন। তা তুমি কি কিছু খেতে বেরিয়েছ বিকেলে? আগে বলে আমি চুপ করে থাকি। এ কথার আর কি জবাব দেব? সত্যি বলতে হয় যে এখানে এসে বেশ করে সাঁটাবো বলে সেই সকাল থেকে দাঁতে কুটোটি দিয়ে পড়ে আছি। কিন্তু ভোলানাথের কথাটা দেখছি মিথ্যে নয় নেহাত। টাকার কথাটা না পারতেই তিনি খাবার কথাটা পেরে বসেছেন। আহিরিটোলার বিখ্যাত সন্দেশের আশায় উল্লসিত হয়ে উঠেছি। তিনি এসে আমার নাকের ডগা টিপে ধরলেন। এ কি? খাবার নাম করে হঠাৎ আমার এই নাকমলা কেন? চমকে উঠতে হয়। এরপর আবার কানমলা খেতে হবে নাকি? তারপর ঠোঁটে হাত ঠেকিয়ে বললেন, ঠান্ডা, দেখি তোমার হাত দেখি। আমার হাতটা নিজের হাতে নিয়ে বললেন, হাতও ঠান্ডা দেখছি, ভালো কথা নয়। রক্তের চাপ খুব কমে গেছে। তারপর তিনি আমার পায়ে হাত দিতে এগুচ্ছেন দেখে আমি 3 পা পিছিয়ে এলাম। এ কি, আপনি আমার বাপের বয়সী হয়ে আমার পায়ের ধুলো নেবেন? সে কি হয়? আমি একটা পুচকে ছেলে। তোমার পায়ের ধুলো নিতে যাব কেন হে? আঙুলের ডগাগুলো ঠান্ডা কিনা দেখছিলাম, তাই দেখলাম যে একেবারে কিছুটি না খেয়ে রয়েছ। অনেকক্ষণ থেকে তোমার পেটে কিছু পড়েনি। 4-5 ঘন্টা না খেয়ে থাকলে রক্তের চাপ কমে যায় কি না, দেহের প্রান্তসীমাগুলো ঠান্ডা মেরে আসে। হাত পার আঙুল, ঠোঁট সব হিমশীতল হয়ে যায়। কিছু খেলেই ফের রক্তের চাপ বেড়ে গিয়ে তখনই সব গরম হয়ে ওঠে আবার। দাঁড়াও, তোমাকে আগে কিছু খাবার দিই, খাও আগে। বলে তিনি থার্মোফ্লাস্ক থেকে একটা গ্লাসে গরম জল ঢাললেন। তারপর একটা কৌটোর থেকে সাদা গুঁড়ো মতন কি একটা জিনিস ঢাউস চামচের বড় বড় 3 চামচ নিয়ে গুললেন সেই জলে। তারপর গ্লাসটা এগিয়ে বললেন, নাও খেয়ে ফেলো ঢাক করে। সুবোধ বালকের মতন ঢকঢক করে গিলে ফেললাম কোনো রকমে। কিরকম খেতে? বিচ্ছিরি, তেতো। আমার তো কোনো অসুখ করেনি, ওষুধ খেতে দিলেন কেন আমায়? ওষুধ নয়, এর নাম প্রোটিনেক্স। প্রোটিন কাকে বলে জানো? মাছ, মাংস, ডিম, দুধ, ছানা এইসব হচ্ছে প্রোটিন। সেই সব প্রোটিনের 60 ভাগ বৈজ্ঞানিক উপায়ে নিষ্কাশিত করে বিচূর্ণিত অবস্থায় কৌটায় সংরক্ষিত। নেমন্তন্ন বাড়ি গিয়ে মানুষ যত মাছ, মাংস, ডিম আর সন্দেশ ছাঁটতে পারে, পুরো 3 চামচে তুমি তার সারাংশটা সব এখন খেলে। একটা পুরো ডোজ খেলাম, বলেন কি? চোখের ওপর ভোজবাজি দেখে আমার তাক লেগে যায়। হুবহু, তবে জিনিসটা দুধে মিশিয়ে খাওয়াই দস্তুর। কিন্তু দুধ এখন পাচ্ছি কোথায়? হরলিক্স দিয়ে খেলেও হতো, কিন্তু গোয়ালিনী মার্কা জমাট দুধের কৌটোও খালি, হরলিক্সও নেই। তাই গরম জলে বানিয়ে দিলাম। তবে একটুখানি চিনি মিশিয়ে দিলে হতো হয়তো। নাও হাঁ করো। বলে 1 চামচ চিনি
আমার মুখগহ্বরে ঢেলে দিলেন তিনি। চিনি খেলে এনার্জি হয়, গ্লুকোজ খেলে আরও বেশি হয় অবশ্যই। গ্লুকোজ হচ্ছে চিনির সাবস্ট্যান্স। এইবার ভিটামিন বড়ি খাওয়ানো যাক গোটা কতক। খাবার পরেই খেতে হয় কি না ওসব, খালি পেটে খাওয়ার নিয়ম নয় তো। এরপর তিনি একটা ছোট শিশির ভিতর থেকে লাল লাল দুটি কি যেন বের করলেন। এ হচ্ছে অ্যাডক্সালিন, ভিটামিন এ আর ডি। এ খেলে চোখ ভালো থাকে, হাড়ের শক্তি বাড়ে, কবজি মোটা হয়, দাঁত শক্ত হয়। নাও খেয়ে ফেলো টুক করে। চিনি খাবার পর আমার সত্যি এনার্জি হয়েছিল। বাধা দিয়ে বললাম, আমার চোখ এমনিই বেশ ভালো, দাঁতও খুব শক্ত। এখন আছে, এরপর বয়স হলে নড়বড় করবে তো। কিন্তু তুমি যদি যাবজ্জীবন ভিটামিন এ আর ডি খেয়ে যাও তো বয়স হলেও তোমার দাঁত কখনো নড়বে না, চোখেও ছানি পড়বে না। এই দেখো না, 88 বছর বয়স, আমার দাঁত দেখো। বলে তিনি তার দাঁতের দুপাটি বিকশিত করলেন। তার দন্তবিকাশ দেখেও আমার তেমন উৎসাহ হলো না। বললাম, প্রোটিন তো খেলাম, আবার কেন? ওতেই হবে। তা কি হয়? প্রোটিনে তো খালি মাংস পেশি গজায়, পেশির তন্তুরা গড়ে ওঠে। হাড় কি তাতে হবার? হাড় হয় ডি ভিটামিনে, আর এ ভিটামিনে হয় চোখ তাজা। দুধে আছে ওই 2 ভিটামিন। এক পিপে দুধ খেলে যতটা এ ডি পাওয়া যায়, 2টো ক্যাপসুলে তুমি তাই পাবে। এই নাও, দেরি করো না, গিলে ফেলো চট করে। সঙ্গে সঙ্গে খাবার নিয়ম। বলে বড়ি দুটো একরকম জোর করে তিনি আমার মুখের মধ্যে গুজে দিলেন। দুধের পিপাসা আমার কোনোদিনই ছিল না, পাছে আবার এক পিপা এসে হাজির হয়, সেই ভয়ে মুখ বুজে গলি দুটো গিলে ফেললাম। এবার হজম করার পালা। এইসব হজম করার জন্য বি ভিটামিনের দরকার পড়ে। বি কমপ্লেক্স খাওয়াই তোমায় এবার। হজম করার পালা শুনেই আমার পিলে চমকে গিয়েছিল। পালার জায়গায় আমি যেন ঠেলা শুনলাম। খাবার ঠেলার পরে এখন হজম করার ঠেলা। তাড়াতাড়ি বললাম, ওষুধের কোনো দরকার নেই আমার, এমনিতেই বেশ হজম হয়। বললেই হলো, এমনিতেই কিচ্ছু হয় না। দাঁড়াও, তোমায় হজম করাই। হজম করা কি সহজ ব্যাপার হে? এই যে বি কমপ্লেক্সের বড়ি দেখছ, কমপ্লেক্স বি4। কমপ্লেক্স মানে একটা গ্রুপ, বি ভিটামিনের সম্প্রদায়। এর ভেতর আছে একাধিক বি ভিটামিন, বিভিন্ন কাজ এদের। বি1 হচ্ছে বেরি বেরি ওষুধ, বাতও তাতে আটকায়। বাধা দিয়ে বলি, আমার বেরি বেরি হয়নি, বাত কখনো হয় না। হয় না, কিন্তু হতে কতক্ষণ? বাত হলেই তোমায় ঠিক করে ফেলবে, বিছানা থেকে উঠতে দেবে না, তারপর আর কোনো বাতচিত নেই। কাজেই তার আগেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর বলে থাকে, শোনোনি কখনো? তারপর বি2, 4 এদেরও নানান গুণাগুণ আছে, তার বিশদ ব্যাখ্যানের দরকার নেই। তবে তোমাদের এখন ছাত্র জীবন। বি6 মানে পাইরোডিক্সিন, এটা খাওয়া তোমাদের পক্ষে বিশেষ প্রয়োজনীয়। এতে মেমোরি বাড়ায়। বি12 হচ্ছে রক্তবর্ধক। রক্তের জন্য আমার কোনো জিঘাংসা ছিল না, তবে মেমোরিতে বড্ডই কাঁচা।
তাই একটু প্রলুব্ধ হয়ে হাত বাড়ালাম। দিন তাহলে 2টো বড়ি দিন, খাই, কিংবা গোটা চারেক দিন না, মেমোরিটা আমার চটপট বাড়াতে চাই। বাহ বাহ, এই তো বেশ লক্ষ্মী ছেলের মতন কথা। 4টে কেন, 6টা খাও, এন্টার আছে, পুরো 1 শিশি সব দিয়ে দেব তোমাকে। বি ভিটামিন খাইয়ে তিনি বললেন, এইবার সি ভিটামিনটা খেলেই সম্পূর্ণ হয়ে যায়। এ ডি আগেই খেয়েছ, বিও খেলে, এবার সি। 500 মিলিগ্রামের 1 বড়ি রোজ একটা খেলেই যথেষ্ট। এতগুলো বড়ি খেয়ে কান আমার ঝাঁঝা করছিল। তারপর 500 মিলিগ্রামের সিয়ে আমি হাবুডুবু খেতে লাগলাম। আর তিনি বলে চললেন, আরও সব ভিটামিন রয়েছে, ই, কে, সেসব খাবার অবশ্যই তোমার দরকার নেই। প্রোটিন হলো, কার্বোহাইড্রেট হয়েছে, এবার কিছু ফ্যাট, তাহলেই হয়ে যায়, তোমার খাওয়াটা কমপ্লিট হয়। ফ্যাট বলে না, ফট করে দেরাজ থেকে তিনি একটা পেল্লায় বোতল বার করলেন। এই হচ্ছে ফ্যাটের সেরা ফ্যাট, খাঁটি কড লিভার তেল। কড লিভার শুনেই না আমি চমকে উঠেছি। ভোজের পাড়াবার পার না হলে আর টাকার কথাটা পারা যাবে না, তাই হাবুডুবু খেয়েও কোনো রকমে সাঁতরেছি। এবার আবার কড লিভারের কথায় কাতরে উঠলাম। তিনি বলছিলেন, এই কড লিভারের 3 চামচ আর তার সঙ্গে গ্রেন 2 কুইনিন মিশিয়ে খেলেই কড লিভার প্লাস কুইনিন, যেমন খাদ্য তেমনই একটা বলকর টনিক। টনিকের নাম শুনেই আমি টনক হয়ে উঠলাম, গা বমি বমি করতে লাগলো আমার। পাছে ভোলানাথের দাদুর গায়েই বমি করে বসি, তাই সেই বম্বিং শুরু হবার আগেই 3 লাফে সিঁড়ি টপকে ফুটপাতে নেমেই আমার ওয়াক। সেই ওয়াকের সঙ্গে সঙ্গে যাবতীয় প্রোটিন, ভিটামিন, এমনকি যে কড লিভার খাইনি তারও খানিকটা বেরিয়ে গেল আমার, অন্নপ্রাশনের পরমান্ন সহ। তারপর সেখান থেকে শটান আমার ওয়াকিং শুরু। উঠলাম এসে সোজা ভোলানাথের আস্তানায়। এই তো দাদু, এমনি সে খাওয়ায়, খাইয়ে নাকি খুশি হয়, আবার খুশি হয়ে টাকা দিয়ে থাকে। তোর দাদুর নিকুচি করেছে, ঢেক ঢেক। আমি তাকে মারতে বাকি রাখি কেবল। আগাগোড়া সব সে কান দিয়ে শোনে, তারপর মাথা নাড়ে। রাখহরি কি তাহলে মিছে বলেছে? মিথ্যে কথা বলার ছেলেই নয় সে, পাক্কা বিজনেসম্যান। রাখহরির কথা রাখ। যা রাগ হয় আমার রাখহরির ওপর। সবকটা খাবার সে মুখ বুজে খেয়েছিল, প্রত্যেকটা আইটেম চেয়ে চেয়ে নিয়েছে, আবারও চেখে চেখে তাড়িয়ে তাড়িয়ে খেয়েছে। কড লিভার প্রায় 10 চামচ গিলেছিল, 20 গ্রেন কুইনিন তার ওপর, চামচটা অবধি চেটেপুটে খেয়েছে। তবে না খুশি হয়েছে আমার দাদু। তখন না দিয়েছে টাকা, বলেছে যে আবার এসে খাবে, যখন খুশি, যত খুশি, যা তোমার প্রাণ চায়, ফের টাকা দেব তোমায়। আর তুই খেলিই না তো কি হবে? ভোজন করলে তারপর তো দক্ষিণার কথা, তখন তো তোর ভোজন দক্ষিণা। গজগজ করে ভোলানাথ, গঞ্জনা দেয় আমাকে।